চক্রে আমাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একেবারেই মধুর নয়। আমি বলবো যে সেখানে সবসময় একটা চাপা টেনশন, উত্তেজনা রয়েছে। তার কারণ আমরা ঐতিহাসিকভাবে যেভাবে পাকিস্তান এবং ভারত গঠন হয়েছে তার যে জটিলতার আমরা বলি হিস্টোরিক্যাল ব্যাগেজ, সেটা বহন করে আসছি। এবং আপনি যথার্থ বলেছেন, প্রথম দিকে পাকিস্তানের কথাটা পররাষ্ট্রনীতির মধ্যে বেশ প্রকটভাবে, এমনকি বিজেপি সরকারের প্রথম টার্মেও সেটা আমরা দেখতে পেয়েছি। তার কারণ হচ্ছে যে তখন কিন্তু পাকিস্তানের নিজি অবস্থানটাকেও আপনাকে বিবেচনার মধ্যে করার মোদী সরকার এবং মোদিজি বিশেষ করে তৈরি করার চেষ্টা করছেন যে মুসলিম ওয়ার্ল্ডের কাছেও কিন্তু হিন্দুত্ববাদী ন্যারেটিভের একটা কোথাও যেন প্রতীকী, আমি বলছি না সর্বান্তকরণে, প্রতীকী একটা গ্রহণযোগ্যতা তুলে ধরার চেষ্টা করা। আপনি যেটা বললেন ইউএইতে মন্দির, আপনি দেশের ভিতরে রাম মন্দির প্রতিষ্ঠা দেখুন এবং দেশের বাইরে ইউএইতেও মন্দির প্রতিষ্ঠা দেখুন, সেই আপনি হিন্দুত্ববাদী জায়গাটা কিন্তু একটা আপনি সূত্র ডটসগুলো কানেক্ট করতে, আপনি যেটা বলছেন ইউএইতে গিয়ে মন্দির স্থাপন করা, এটা কিন্তু বলতে পারেন যে এই ভারতের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্বগুরু ন্যারেটিভের জায়গাটার থেকে কিন্তু এটা বড় একটা আদায়ের জায়গা হয়েছে, বড় একটা বলতে পারেন একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট হয়েছে যে ইউএইর মতন জায়গাতে, যেটা আমরা জানি ইসলাম প্রধান একটা দেশ, সেখানে এবং সেখানকার সরকারের সমর্থন, সাহায্য, সহযোগিতার মাধ্যমেই কিন্তু এটা হয়েছে। এটা কিন্তু একটা বড় জায়গা এবং বিশ্বগুরু ন্যারেটিভটাকে আরও বেশি জোরদার করে আনা। ঠিক একইভাবে মাথায় রাখতে হবে যে সকল ভারতীয় নাগরিকরা ইয়েমেনে যারা ফাঁসির সাজা পেয়েছিলেন, সেখান থেকেও কিন্তু কূটনৈতিকভাবে তাদেরকে শুধু ফাঁসার থেকে সরিয়ে আনা শুধু নয়, তাদেরকে দেশে প্রত্যাবর্তন করে আনা, এটাও কিন্তু বিশ্বগুরুর ওই ন্যারেটিভের মধ্যে কিন্তু আরেকটা ছোট আমি বলবো অংশ। নমস্কার, আপনারা দেখছেন আইএন নিউজ। আমি দুর্জয় আপনাদের সঙ্গে আছি এবং আমার সঙ্গে আছেন অধ্যাপক ঈশানী নস্কর। দিদি, আপনাকে প্রথমে আইএন নিউজে স্বাগত জানাই। ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব, সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে আমরা যদি দেখি যে ন্যারেটিভ সর্বস্ব একটি রাজনীতিকে আমরা সামনে নিয়ে আসা হয়েছে। এর পূর্বেও এই বিষয়টা তো ছিলই, কিন্তু বর্তমান সময়ে ন্যারেটিভ এমনটাই রাজনীতির ভাষ্য হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমরা যদি দেখি বিজেপির যে বিষয়গুলো বা যে ন্যারেটিভটাকে সামনে আনার চেষ্টা করেছে, তার মধ্যে বিশ্বগুরু, হিন্দুত্ব বিষয়গুলো রয়েছে। তো ভোটের আগে সামনেই লোকসভা নির্বাচন, তার আগে এই যে নরেন্দ্র মোদী যে বিদেশ সফরে গিয়েছেন, সেখানে কি এই বিশ্বগুরু ন্যারেটিভটাকে আরও বেশি প্রতিষ্ঠিত করবে বলে আপনার মনে হয়? দেখুন, আপনি যেহেতু নিজেই বললেন যে ন্যারেটিভ একটা বিষয় যেটার সর্ববিধিত তো নয়, কিন্তু তার একটা গুরুত্ব আছে। এবং যেহেতু বর্তমান সরকারের যে রাষ্ট্রপ্রধান এবং বিজেপি সরকারেরও যে বলতে পারেন যার বড় ভূমিকা তাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি বরাবরই, আমি খানিক আগে একটু ভাবছিলাম যে তিনি কতগুলি বিদেশ সফর করেছেন। তিনি কার্যত ইদানিংকালে স্বল্প সময়ের মধ্যে, জাস্ট ইদানিংকালের ডেটা বলছি, প্রায় 25-30টা জায়গার এদিক ওদিক উনি গেছেন বিগত 2-1 বছরের কথা যদি আমরা রাখি। এবং লেটেস্ট যেটা উনি গেছেন, যেটা নিয়ে খুব শোরগোল পড়েছে, যেটা নিয়ে আপনাদের সংবাদ মাধ্যমে অনেক চর্চা হয়েছে, সেটা হচ্ছে উনি ইউএইতেও গেছেন। ফলে এই কথাগুলি আমি এখানে এই জন্যেই বলছি আপনার প্রশ্নের উত্তরে, যে ভারতকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবার, দেখুন আমরা বরাবরই শুনেছি ভারত আবার সভায় যোগ্য আসন লাভ করবে, বিশ্বসভায় আসন লাভ করবে। সো সেই জায়গাটা, ন্যারেটিভটাও তো একটা রয়েছে। সো সেই ন্যারেটিভের নিরিখে বর্তমান সরকার এবং তাদের যে রাজনৈতিক চিন্তাভাবনা, সেটার নিরিখে কিন্তু বিশ্বগুরু শব্দটার যথেষ্ট তাৎপর্য আছে। এবং আমি মনে করি যে তারা এই জায়গাটা ভীষণ রকমভাবে তুলে ধরার চেষ্টা করছে। দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের যদি আমরা ভাবমূর্তি দেখি, বিগত 10 বছরের ভাবমূর্তি, যেহেতু বিজেপি সরকারের টার্মটাই আমি ধরে কথা বলছি, সেখানে কিন্তু একটা আমূল পরিবর্তন এসছে, এর মধ্যে কোনো সংশয় নেই। এবং এইটা খুব স্পষ্ট বোঝা যায়। তার কারণ হচ্ছে ভারতকে যেভাবে আমরা
যেমনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সান্নিধ্যে যেতে দেখছি, একই সঙ্গে তার মাঝাপাশি ছোট রাষ্ট্রের সঙ্গেও সম্পর্কের জায়গাটাকে আরও জোরদার করার চেষ্টা হচ্ছে। এবং বিশ্বগুরু জায়গাটা তৈরি করার যে ন্যারেটিভটা আছে, যেমনি আমরা তার সঙ্গে শুধু বিশ্বগুরু বললেই তো হবে না, বসুন্ধরা কুটুম্বকম কথাটাও কিন্তু এসেছে, যে পুরো সংসারকে আমরা পৃথিবীকে আমাদের একান্নবর্তী সংসারেরই জায়গা দেখছি। এবং সেই ক্ষেত্রে বিশ্বগুরুর তাৎপর্যটা আমার মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট পথ দেখানোর যে নিদর্শনের যে জায়গাটা, সেটা ভারত পালন করবে। এবং আমরা এটা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে সত্যিই কিন্তু ভারতের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, এই জায়গাটাকে কিন্তু এই সরকার তার রাজনৈতিক মতাদর্শের দিক থেকেই বলুন বা আপনার হিন্দুত্ববাদী চিন্তনের ধারার দিক থেকেই বলে, কিছু কিছু জিনিসের কিন্তু তারা বিশেষ রকম প্রচার করার চেষ্টা করছে, যার মধ্যে অন্যতম ধরুন হচ্ছে যোগ সাধনের জায়গাটা। আমরা একটা ওয়ার্ল্ড যোগা ডে সেলিব্রেট করি, সেখানে পৃথিবীর সব দেশে, এমনকি সেখানকার নেতাবর্গ, রাষ্ট্রপ্রধানরা, বিভিন্ন দেশে সরকারি আমলারা, তারা সেগুলো করেন এবং আমরা আজকাল সোশ্যাল মিডিয়ার দরুন সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমরা যে গণতান্ত্রিক কাঠামোর কথা বলি, সেই কাঠামোটাও কিন্তু এই বিশ্বগুরুর চিন্তনের মধ্যেও কিন্তু কোথাও এসে একটা জায়গা পেয়ে গেছে। এবং কি এরকমটা হতে পারে যে আমরা তো দেখেছি যে সৌদিতে গিয়েছেন প্রধানমন্ত্রী, সেখানে গিয়ে মন্দির উদ্বোধনের একটা বিষয় সামনে এসেছে এবং সেক্ষেত্রে হিন্দুত্ব ন্যারেটিভ এবং বিশ্বগুরু ন্যারেটিভ এই দুটোকে একসঙ্গে মিশিয়ে প্রতিষ্ঠিত করার কাজ চলছে, যাতে নির্বাচনে এর সুবিধা পাওয়া যায়। দেখুন, প্রত্যেকটি রাজনৈতিক দল, আমি যদি এভাবে বলি, তাদের যে কর্মসূচি তারা পালন করেন, তার একটা অন্যতম উদ্দেশ্য অবশ্যই হচ্ছে মানুষের মনে আস্থা তৈরি করা এবং সেই আস্থাটা আলটিমেটলি নির্বাচনে সমর্থনের জায়গাটা আরও বেশি সুনিশ্চিত করা। কাজে এই যে হিন্দুত্ববাদী ন্যারেটিভ যেটার কথা আপনি একাধিকবার বললেন, সেই হিন্দুত্ববাদী ন্যারেটিভ তো বিজেপির জায়গাটার থেকে বরাবরই ছিল। এবং আপনি যেটা বলছেন ইউএইতে গিয়ে মন্দির স্থাপন করা, এটা কিন্তু বলতে পারেন যে এই ভারতের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্বগুরু ন্যারেটিভের জায়গাটার থেকে কিন্তু এটা বড় একটা আদায়ের জায়গা হয়েছে, বড় একটা বলতে পারেন একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট হয়েছে, যে ইউএইর মতন জায়গাতে, যেটা আমরা জানি ইসলাম প্রধান একটা দেশ, সেখানে এবং সেখানকার সরকারের সমর্থন, সাহায্য, সহযোগিতার মাধ্যমেই কিন্তু এটা হয়েছে। এটা কিন্তু একটা বড় জায়গা এবং বিশ্বগুরু ন্যারেটিভটাকে আরও বেশি জোরদার করে আনা। ঠিক একইভাবে মাথায় রাখতে হবে যে সকল ভারতীয় নাগরিকরা ইয়েমেনে যারা ফাঁসির সাজা পেয়েছিলেন, সেখান থেকেও কিন্তু কূটনৈতিকভাবে তাদেরকে শুধু ফাঁসার থেকে সরিয়ে আনা শুধু নয়, তাদেরকে দেশে প্রত্যাবর্তন আনা, এটাও কিন্তু বিশ্বগুরুর ওই ন্যারেটিভের মধ্যে কিন্তু আরেকটা ছোট, আমি বলবো, অংশ। কাজেই ছোট ছোট অংশ করে একটা দৃষ্টান্ত স্থাপন করা, আমি উদাহরণ শব্দটা ব্যবহার করছি না, দৃষ্টান্ত শব্দটা ব্যবহার করছি, যে ভারতের চিন্তন, আদি চিন্তনের মাধ্যমে পৃথিবীতে কিভাবে নিজেকে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে, গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে স্থাপন করা যায়। এই ন্যারেটিভটা যেমনি তৈরি হচ্ছে দেশের মনে, মানুষের মনে, আমি বলছি না সকলের মনে তার প্রভাব পড়বে, কারণ গণতন্ত্রর মানেই হয়ে চিন্তনের বিভিন্নতা, কিন্তু একটা বড় অংশের ওপরে কিন্তু এই ন্যারেটিভটার একটা প্রভাব ফেলবেই এবং মনে রাখতে হবে এই ন্যারেটিভের মধ্যে আমরা দেশের ভিতরে ইদানিংকালের যে জায়গাটা খুব বেশি চর্চিত হয়েছে, তার ভালো দিক মন্দ দিক সব মিলিয়ে, সেটা হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা। আপনি দেশের ভিতরে রাম মন্দির প্রতিষ্ঠা দেখুন এবং দেশের বাইরে ইউএইতেও মন্দির প্রতিষ্ঠা দেখুন, সেই আপনি হিন্দুত্ববাদী জায়গাটা কিন্তু একটা আপনি সূত্র ডটসগুলো কানেক্ট করতে পারবেন। কিন্তু যেটা আন্তর্জাতিক স্তরে যেটা হচ্ছে, ভারতের ভাবমূর্তিটার মধ্যে ভারত যে একটা উপমা স্থাপন করতে পারে, ভারত যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে রাজনীতিতে, একদিন যদি মন্দির স্থাপন করতে পারে, দেশের মানুষকে বিপদের হাত থেকে বাঁচাতে পারে, যেটা ইউক্রেনের ক্ষেত্রে হয়েছে, ইসরায়েলের ক্ষেত্রেও হয়েছে,
রাইট? পাশাপাশি যারা ফাঁসির সাজা পেয়েছিলেন তাদেরকেও কৃতিত্বের সঙ্গে, সো এইগুলো না আস্তে আস্তে আমি যেটা বলছি, এক একটা ছোট ছোট কম্পোনেন্ট, এক একটা ছোট ছোট বিল্ডিং ব্লক, যেটা ভারতের বিশ্বগুরু ন্যারেটিভটাকে আরও জোরদার করছে। এবং আমি আমার মতন সাধারণ মানুষের মনে আমি যখনই ভাববো যে ভারতের কূটনৈতিক জায়গাটা, ভাববো যে ভারতের পররাষ্ট্রনীতির দিক পরিবর্তনগুলি কোথায় কোথায় কখন কখন ঘটেছে, নির্দিষ্টভাবে এটাতেও কিন্তু একটা দিক পরিবর্তনের জায়গা। এখানে আমার একটা প্রশ্ন থাকবে যে আপনি রাম মন্দিরের কথা বললেন, তো রাম মন্দির যখন উদ্বোধন হলো তখন মুসলিম মানে বিশ্ব থেকে, মুসলিম রাষ্ট্রগুলো থেকে অনেক নেতৃত্ব এরকমটা সামাজিক মাধ্যম থেকে শুরু করে খবরের প্রকাশ পেয়েছে যে তারাই যে রাম মন্দির উদ্বোধন হয়েছে এটার তারা সমালোচনা করেছেন। সেখানে দাঁড়িয়ে একটি মুসলিম রাষ্ট্রে হিন্দু মন্দির প্রতিষ্ঠান বা স্থাপন, সেটা কি তাদেরকেও একটা কূটনৈতিকভাবে বার্তা গেল কি? দেখুন, এটাকে আমরা বলি অ্যান্টিডোট, অর্থাৎ একটা বক্তব্য ন্যারেটিভের একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি হচ্ছে। আপনি যথার্থ বলেছেন, পৃথিবীর নানা জায়গায় কিন্তু এই রাম মন্দিরের ন্যারেটিভটা কেন্দ্র করে আমাদের বর্তমান সরকার এবং তার হিন্দুত্ববাদী যে ধারা বা তার আমরা যেটা বলি আরএসএসের সঙ্গে তাদের যে যোগাযোগ এবং তাদের ম্যান্ডেটের সঙ্গে, এটা তো অনেক জায়গাতে সমালোচিত হয়েছে। শুধু তো মুসলিম প্রধান রাষ্ট্রে সমালোচিত হয়নি, দেশের ভিতরে হয়েছে, ঠিক আছে, দেশের বাইরে হয়েছে, এমনকি যারা মুসলিম নন, যারা ধর্মনিরপেক্ষ মানুষ, যারা আধুনিক আরও সেকুলারিজমের কথা পক্ষে সওয়াল করছেন, তারাও কিন্তু সমালোচনা করছেন। বিপরীত যে অপোজিশন আছে তার বিভিন্ন অপোজিশন কিন্তু তারা এক কণ্ঠে এটার সমালোচনা করেছেন। এমনকি আমরা এই বিতর্কেও দেখেছি যে আদি শঙ্করাচার্যরা তারাও কিন্তু অংশগ্রহণ করবেন না, এরকম একটা ধারা হয়েছে। অনেক কিন্তু ক্রিটিসিজম আছে, ছিল এবং থাকবে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে এই ক্রিটিসিজমটার একটা অ্যান্টিডোটও কিন্তু এনারা উপস্থাপন করার, মোদী সরকার এবং মোদিজি বিশেষ করে তৈরি করার চেষ্টা করছেন, যে মুসলিম ওয়ার্ল্ডের কাছেও কিন্তু হিন্দুত্ববাদী ন্যারেটিভের একটা কোথাও যেন প্রতীকী, আমি বলছি না সর্বান্তকরণে, প্রতীকী একটা গ্রহণযোগ্যতা তুলে ধরার চেষ্টা করা। আপনি যেটা বললেন ইউএতে মন্দির স্থাপন করা, এবং যার জন্য এত হইরই করে। এখন তো আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, যে সংবাদ মাধ্যমগুলি, আপনার মতো সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেলস, তাদের তো একটা বিরাট ভূমিকা আছে। কাজেই আমরা যত এইগুলো দেখছি, আস্তে আস্তে কিন্তু সেই ন্যারেটিভটা দানা বাঁধছে, তৈরি হচ্ছে। এটা কিন্তু একমাত্র ন্যারেটিভ না। ন্যারেটিভসের মধ্যে সবসময় আমাদের মাথায় রাখতে হবে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে এটা আমাদের মাথায় সবসময় থাকতে হবে, যে ন্যারেটিভসের কিন্তু সবসময় পাল্টা ন্যারেটিভ থাকবে, অন্য ধরনের ন্যারেটিভস থাকবে, কিন্তু সময়ের ধর্ম হলো মানে আমি বলবো ইতিহাসের ধর্ম হলো, সময়ের ধর্ম হলো, কোনো না কোনো ন্যারেটিভে কোনো একটা সময় প্রাধান্য পাবে, গুরুত্ব পাবে, হ্যাঁ, সেটা সবার সামনে আরও বেশি প্রকট হবে। সো এই মুহূর্তে ভারতের পররাষ্ট্রনীতির যে ভাবমূর্তি, হ্যাঁ, সেই ভাবমূর্তির মধ্যে কোথাও কিন্তু একটা আবছা হলেও, প্রচ্ছন্ন হলেও, বিজেপি সরকার তো আর চিৎকার করে হিন্দুত্ববাদী ন্যারেটিভের কথা উচ্চারণ করছে না, করবে না, কিন্তু প্রচ্ছন্নভাবে একটা হিন্দুত্ববাদী ন্যারেটিভের জায়গা তৈরি হয়েছে। মানে আমরা দেখুন আরেকটা কথাও বলি, আপনি বলছেন যেহেতু, শুধু তো এই মন্দির গঠন না, আমরা ভারতের আদি শিক্ষা, আদি সংস্কৃতি, আদি সভ্যতা, সেই যোগাযোগগুলির ওপরেও কিন্তু, যেটাকে আমরা বলছি সাংস্কৃতিক কূটনীতি, কালচারাল ডিপ্লোমেসির জায়গাটা ইদানিংকালে আরও বেশি সোচ্চার হচ্ছে। না, তার গ্রহণযোগ্যতা যে সব জায়গায় একইভাবে হচ্ছে তা কিন্তু নয়, নানা দেশে নানাভাবে তার প্রতিক্রিয়া হচ্ছে, গ্রহণযোগ্যতাটা কোথাও বেশি, কোথাও কম, কোথাও নাশীতোষ্ণ, সেটা হচ্ছে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, যে সংস্কৃতি, সভ্যতা, আমাদের সনাতনী চিন্তা ভাবনার যে জায়গাটা ভারতের পররাষ্ট্র নীতির মধ্যে ইদানিংকালে অনেকটা বেশি স্পষ্টতা লাভ করেছে, এটাও কিন্তু আমার মনে হয়েছে যে একটা ওই নির্দিষ্ট ধরনের ন্যারেটিভকে আরও বেশি জোরালো করছে।
একদমই। আমরা যদি দেখি যে এর পূর্বের যে বিজেপির যে ন্যারেটিভ বা শব্দর ব্যবহারের যে আধিক্য, যেই শব্দ থাকতো, যেমন পাকিস্তান, আর্মি, 2019-এর লোকসভা নির্বাচনের সময় আমরা দেখেছি। কিন্তু এই যে 24-এর ইলেকশন যখন সামনে আসছে, তখন পাকিস্তান শব্দটা বিজেপির নেতৃত্ব খুব একটা যে আগের মতো জোর দিয়ে ব্যবহার করছেন তেমনটা কিন্তু দেখা যাচ্ছে না। আর সেই নির্বাচনের পরবর্তী ছোটোখাটো নেতা থেকে শুরু করে বুথ পর্যায়ের নেতারাও পাকিস্তানের সঙ্গে তুলনা করা বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এটা আপনি কিভাবে দেখছেন সংক্ষেপে? দেখুন, ঘটনার চক্রে আমাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একেবারেই মধুর নয়। আমি বলবো যে সেখানে সবসময় একটা চাপা টেনশন, উত্তেজনা রয়েছে। তার কারণ আমরা ঐতিহাসিকভাবে যেভাবে পাকিস্তান এবং ভারত গঠন হয়েছে, তার যে জটিলতার আমরা বলি হিস্টোরিক্যাল ব্যাগেজ, সেটা বহন করে আসছি। এবং আপনি যথার্থ বলেছেন, প্রথম দিকে পাকিস্তানের কথাটা পররাষ্ট্রনীতির মধ্যে বেশ প্রকটভাবে, এমনকি বিজেপি সরকারের প্রথম টার্মেও সেটা আমরা দেখতে পেয়েছি। তার কারণ হচ্ছে যে তখন কিন্তু পাকিস্তানের নিজি অবস্থানটাকেও আপনাকে বিবেচনার মধ্যে রাখতে হবে। হ্যাঁ, পাকিস্তানের তখন একটা পরিস্থিতি ছিল, এবং আমরা জানি পাকিস্তান ভারতকে নানা সময় নানাভাবে, পুলমাও থেকে আরম্ভ করে, আমরা কদিন আগেই পুলমাও অ্যাটাকের কথা মনে করছিলাম, সেগুলো তো ছিল। কিন্তু বর্তমানে পাকিস্তানের অবস্থাটা তো দেখতে হবে। সে নিজেই এখন একটা ভঙ্গুর অবস্থাতে চলে গেছে। হ্যাঁ, ইমরানজি চলে যাবার পরেই তো ইলেকশন হলো, সেইখানে ইমরানজি বলছে তিনি জিতেছেন, বিপক্ষ বলছে তারা জিতেছেন, তো একটা ডামাডোলে। তো পাকিস্তান ইটসেলফ এই মুহূর্তে একটা অনিশ্চিত দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আমরা যদি পাকিস্তান এবং ভারতকে ভাবি যমজ, একই সময় জন্মেছে, এটা বাস্তব তো। তাহলে ভারতের আমরা বিবর্তন, উত্থানের ট্র্যাজেক্টরিটা যদি দেখি, পাকিস্তানের তুলনায় তো অনেক ভালো, অনেক নিরবিচ্ছিন্নভাবে আমরা আমাদের অগ্রগতি কায়েম করছি। তার মধ্যে ভালো মন্দ উঠেছে, উত্থান পতন হয়েছে, অনেক খারাপ অভিজ্ঞতাও হয়েছে, অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে, আমরা আতঙ্কবাদী হামলার সম্মুখীন হয়েছি, জঙ্গিদের সম্মুখীন হয়েছি, দেশের ভিতরে দাঙ্গা হয়েছে, বিভেদ হয়েছে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, উই আর নট আ ফেইল্ড স্টেট। আমাদের ব্যবস্থা রাজনৈতিকভাবে সমাজে ভেঙে পড়েনি, ঠিক আছে? কোনো একটা নির্দিষ্ট দলের জায়গায় কোনো একটা নির্দিষ্ট সরকার বা একটা জোটের বিকল্প, কখনো ইউপিএ, কখনো এনডিএ, এইভাবেই তো আমরা চালিয়েছি, কিন্তু কোথাও একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা থেকেছে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সেটা নেই। এখন আমার মনে হয় যে বিজেপি সরকারের যে মানে চিন্তা ভাবনা এবং যেভাবে নিজেদেরকে ভারতকে প্রজেক্ট করার চেষ্টা করছে, পাকিস্তান আছে, পাকিস্তানের সমস্যা আছে, আমরা পাকিস্তানকে সাহায্য করতেও রাজি আছি, পাকিস্তানকে আমরা সমর্থন করতে পারি, ইমরানজির সঙ্গে আমরা সম্পর্ক ভালো করতে পারি, আমরা চেষ্টা করছি সেখানে, সেটাও হয়তো চেষ্টার মধ্যে পড়তে পারি। কিন্তু আমার মনে হয়েছে যে আমরা এখন আমাদের চিন্তাভাবনাটাকে আরও ওপরের স্তরে, ইনফ্যাক্ট ইন দ্য সেন্স আমরা লিডারশিপটাকে আরও বড় ময়দানে দেখার চেষ্টা করছি। হ্যাঁ, এবং সেইখানে আমরা আমাদের নিজি যে অ্যাসেট, আমাদের নিজি সভ্যতা, সংস্কৃতি, আমাদের নিজি রাজনৈতিক চিন্তাভাবনা, আমরা যে গণতন্ত্র হিসেবে কতটা প্রতিষ্ঠিত, এই চিন্তাভাবনাগুলোই আমাদের এখন, আপনি দেখবেন যে সরকারের যে বক্তব্য, আপনি যদি লেকচার সিরিজ দেখেন, তাদের যে জয়শঙ্করজির কথা দেখেন, সব কিছু দেখেন, এবং ধরুন আমরা রাশিয়ার বিষয়ে কী ভাবছি, ইউক্রেনের ক্ষেত্রে আমাদের কী অবস্থান রয়েছে, ইসরায়েলের ক্ষেত্রে আমাদের, এই জিনিসগুলো এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, অনেক বেশি। সো দেয়ারফর যেটা আমি বলার চেষ্টা করছি, বা যেটা আমার মনে হচ্ছে, আর রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে আমরা ভাবতে পারি যে দি অ্যারাইভেল অফ ইন্ডিয়া অন ওয়ার্ল্ড স্টেজ, হ্যাঁ, বিশ্ব রাজনীতিতে ভারতের আশা, ভারতকে অনেক, আমি বলবো আগে যে আমি ভারতের সম্বন্ধে যে ভাবমূর্তিটা ছিল, হয়তো পশ্চিমী দেশে অনেকটা হতে পারে অত সিরিয়াসলি নিত না, কিন্তু এখন কিন্তু ভারতকে সিরিয়াসলি নেবার একটা সুযোগ বা অবকাশ তৈরি হয়েছে। সেই জায়গাটা আরও বেশি আমার মনে হচ্ছে পাকিস্তান ঘেঁষা চিন্তাভাবনার থেকে ভারত অনেক এগিয়ে গেছে। বেশ, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান। ঈশানী নস্কর দিয়ে এবং আমাদের দর্শক যারা রয়েছেন তাদের সকলকেই ধন্যবাদ। ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।